আজ আমাদের সাথে আছেন ডক্টর রেদিশ নারায়ণ চক্রবর্তী, কনসালটেন্ট অফ এন্ডোক্রাইনোলজিস্ট অ্যান্ড ডায়াবেটিক স্পেশালিস্ট। নমস্কার স্যার। নমস্কার। তো স্যার, প্রথমেই আমার যে প্রশ্নটা আপনার কাছে, যে ডায়াবেটিস এই শব্দটা তো আমরা সবাই এখন শুনে থাকছি যে আমার ডায়াবেটিস হয়েছে, তো এই ডায়াবেটিসটা কি? আসলে এখন সবার ঘরে যদি খোঁজ নেন, কেউ না কেউ কোথাও না কোথাও বলবে আমার বাবা মা দাদু মামা কাকা কেউ না কেউ বা বন্ধু বান্ধব বলবে ডায়াবেটিস। অর্থাৎ এটা এখন অনেকটা পেনিট্রেট করে গেছে সোসাইটিতে। তো প্রথমে বুঝতে হবে যে ডায়াবেটিস ব্যাপারটা হচ্ছেটা কি। সেটা হচ্ছে যে আমাদের অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস যেটা আছে সেখান থেকে নর্মালি যে ইনসুলিন নিঃসারিত বা সিক্রিটেড হয় সেইটা কোনো কারণে ফল্ট হচ্ছে, অর্থাৎ হতে পারে কম বেরোচ্ছে অথবা বেরিয়ে সে কাজ করছে না। সেই জন্য সে বডিতে যে সুগারটা ক্লিয়ার করার কথা সেইটা হচ্ছে না, আলটিমেটলি ব্লাডের মধ্যে সেটা বিল্ড আপ হচ্ছে এবং খুব বেশি হলে তখন ইউরিন দিয়ে বেরোচ্ছে। এইটা একটা সমস্যা। তাহলে ডায়াবেটিসে আলটিমেটলি যেটা দাঁড়াবে সেটা হলো প্যানক্রিয়াসের কোনো একটা ফল্ট বা অন্যান্য অর্গানস যেগুলো আছে সেগুলোর কোনো একটা সমস্যার জন্য আলটিমেটলি ব্লাড সুগারটা বাড়ছে। এখানেই শেষ নয়। লোকে ভাবে ডায়াবেটিস মানে শুধুমাত্রই আমার সুগারটা বেড়েছে, আর কোনো ব্যাপার নেই, সুগার কম করে দিলেই সব মিটে যাবে। ব্যাপারটা এখানে ফুল স্টপ নয়। কেননা ডায়াবেটিস যদি অনেক দিন ধরে থাকে সেক্ষেত্রে অনেকগুলো অর্গানে সমস্যা আসতে পারে, যেরকম হার্ট, কিডনি, নার্ভসে, চোখে ইত্যাদি। এগুলো আপনারা সবাই জানেন। তাহলে বুঝতে হবে ডায়াবেটিসটা শুধুমাত্র ডিফাইন করা হয় সুগার বেশি বলেও, কিন্তু তার যে কনসিকুয়েন্স বা এফেক্ট সেটা কিন্তু সারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে আছে। তো আজকে তো আমাদের বিষয় স্যার ডায়াবেটিস এন্ড প্রেগন্যান্সি। তো প্রথমেই এটা বলবো যে মহিলাদের তাহলে এই যে ডায়াবেটিসটা এটা অন্যান্যদের থেকে কতটা আলাদা? হ্যাঁ, এটা খুব সঙ্গত একটা প্রশ্ন। ব্যাপারটা বুঝতে হবে যে আমরা তো বলি যে মহিলারা হচ্ছে আধি আবাদি, তো আমাদের সোসাইটি 50% হচ্ছে মহিলা, কিন্তু ইম্পর্টেন্সটা কোথায় এবং তফাৎটা কোথায় অন্য ডায়াবেটিসের তুলনায় আমি যদি 1 2 3 করে গোনাই। প্রথম কথা হচ্ছে ডায়াবেটিস আমরা যেভাবে ডায়াগনোজ করি, ধরুন একজনের বলা হলো যে আপনার সুগার হয়েছে, তো আমরা তো কোনো ক্রাইটেরিয়া দেখে বলি যে সুগার এত বেশি হলে হবে। তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে ক্রাইটেরিয়াটা মহিলাদের ডায়াবেটিস এবং প্রেগন্যান্সির সময় সেটা কিন্তু আলাদা। এটা 1। 2 নম্বর হচ্ছে, সেটা আমি বিস্তারিত বলছি পরে। 2 নম্বর হচ্ছে যে আমরা যে টার্গেটটা ফিক্স করি, যে ধরুন ওষুধ দেবো বা জিনিসটা দেওয়া হলো, বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইনসুলিন ইউজ করি, ওষুধ সব দেওয়া যায় না। তো সেখানে যখন ইউজ করছি তখন টার্গেটটা কত, মানে আমরা কতর নিচে আনলে বলবো নর্মাল, সেই টার্গেটটাও কিন্তু অন্য ব্যক্তিদের থেকে আলাদা। অর্থাৎ প্রেগন্যান্সির সময় টার্গেট আলাদা। 3 নম্বর কথা হচ্ছে যে এটা শুধু মহিলার নিজস্ব ব্যাপার নয়। কেন? ভবিষ্যৎ প্রজন্মটা তার উপর দাঁড়িয়ে আছে। অর্থাৎ তার পেটের যে শিশুটি তিলে তিলে বড় হচ্ছে তার উপর যদি সুগারের এফেক্টটা খারাপ পড়ে তাহলে তো ভবিষ্যৎ প্রজন্মের একটা সমস্যা আসবে। তাহলে সেইখানে এই 3টে ইম্পর্টেন্ট পয়েন্টে হচ্ছে আমাদের মহিলাদের প্রেগন্যান্সির সময় যে ডায়াবেটিস তার সঙ্গে অন্য সময়ের ডায়াবেটিসের বেসিক পার্থক্য। আচ্ছা, তো প্রেগন্যান্সির সময় কি নতুন করে কারোর ডায়াবেটিস আসতে পারে? হ্যাঁ, এখানে দুটো ব্যাপার আছে। দুটো সিচুয়েশন হতে পারে। এক হতে পারে যে মহিলা আগে থেকে ডায়াবেটিক ছিলেন, তারপর উনি প্রেগনেন্সি নিয়েছেন। সেটা হতে পারে ধরুন কেউ 30 বছর বয়সে ডায়াবেটিস, আর এখন অনেকেরই বিবাহের বয়স নানান কারণে পিছোচ্ছে আর ডায়াবেটিস হওয়ার বয়সটা এগোচ্ছে। কাজে দেখা যাচ্ছে ডায়াবেটিস আগে হয়েছে, প্রেগনেন্সি পরে হচ্ছে। তাহলে সেক্ষেত্রে সেই মহিলা অলরেডি জেনেছেন যে তিনি ডায়াবেটিক, তারপর তিনি কনসিভ করেছেন বা প্রেগনেন্সিতে ঢুকেছেন, অন্তঃসত্ত্বা হয়েছেন। আর দ্বিতীয় অপশন হচ্ছে যে তিনি কখনোই জানতেন না ডায়াবেটিস বা আগে টেস্ট করেছেন, দেখা গেছে সব নর্মাল। এবার তিনি প্রেগনেন্সির মধ্যপথে, ধরুন কেউ নদীর এপার থেকে সাঁতরে ওপারে যাচ্ছে, মধ্যপথে গিয়ে যদি জানতে পারে যে আপনার সুগার হয়েছে তাহলে তো প্রায় আকাশ ভেঙে পড়বে। কিন্তু সেখানে আপনাকে বিচলিত না হয়ে আপনার এন্ডোক্রাইনোলজিস্টের পরামর্শ অনুযায়ী কিভাবে সঠিকভাবে বৈতরণী পার করতে হবে সেটা সিদ্ধান্ত নিতে হবে। তাহলে এই যে দুটো গ্রুপ হলো, আগে থেকে ডায়াবেটিস পরে সে বাচ্চা পেটে এসেছে, আর আরেকটা হচ্ছে আগে সে কনসিভ করেছে পরে ডায়াবেটিস হচ্ছে, দুটোর অ্যাপ্রোচটা কিছু ক্ষেত্রে একটু আলাদা হবে। আচ্ছা, তো যাদের আগে থেকে ডায়াবেটিস আছে তাদের তো একটা মেডিসিন কন্টিনিউ হচ্ছে, বা তারপরে যখন মধ্যভাগে যারা ডায়াবেটিস হচ্ছে তাদের মেডিসিন বা আগে থেকে যাদের মেডিসিন চলছে সেটার মধ্যে কি চেঞ্জেস হতে পারে? অনেকটা তফাৎ আছে। ধরুন যিনি আগে থেকে ডায়াবেটিক তাকে আগে থেকে বেশ কিছু প্রস্তুতি নিতে হবে, কারণ তিনি জানেন যে আমি ডায়াবেটিসে ভুগছি, আমার নানান রকম সমস্যা আসতে পারে। অনেকের জন্য প্রেগনেন্সি কনসিভ হতেই প্রবলেম হয়, অনেকের হয়ে আর্লি অ্যাবর্শন হয়ে যায়, বাচ্চা নষ্ট হয়ে যায়, অনেকের পুরোটা এগোলো তারপরে সুগার হিউজলি বেড়ে গেল, কারণ হরমোনাল চেঞ্জ হয়, তো সেক্ষেত্রে সুগারটা অনেকটা সার্জ হয় বা বৃদ্ধিপ্রাপ্ত হয়। আর আরো হতে পারে যে যত এগোচ্ছে শেষের দিকে কিছু কমপ্লিকেশন মায়ের হতে পারে এবং যে বাচ্চা হবে মানে ফিটাস যেটাকে বলি তার হতে পারে।
আরো হতে পারে বাচ্চা জাস্ট জন্মেছে, তারপরে তার কিছু সমস্যা হতে পারে। তাহলে এই সমস্ত কিছু ভেবে আগে থেকে প্রিপারেশনটা নিতে হবে। যেরকম জাস্ট 2-3টে পয়েন্ট যদি আমি সবাইকে জানাতে চাই। হ্যাঁ। 1 নম্বর হবে হচ্ছে সুগারের কন্ট্রোলটা খুব ভালো থাকবে সেই অবস্থায় প্রেগনেন্সিতে ঢোকা উচিত। মানে আমার খুব ছন্নছাড়া জীবন চলছে, আমি ওষুধ টষুধ ভালো করে খাই না, এবার হঠাৎ করে প্রেগনেন্ট হয়ে গেলাম, এইটা করা উচিত নয়। তাকে ভালো করে প্রিপারেশন নিতে হবে যে আমার সুগার কন্ট্রোলটা বেশ কিছু মাস ভালো আছে, এইবার আমি প্রেগনেন্সিতে ঢুকবো, আমার জীবনশৈলী, খাওয়া দাওয়া সবকিছু একটা ঠিকঠাক জায়গায় আনতে পেরেছি, এবার আমি প্রেগনেন্সিতে ঢুকবো। এটা হচ্ছে প্রথম। সেকেন্ড হচ্ছে কিছু কিছু ওষুধ আছে, যেরকম দেখা গেছে যে ফলিক অ্যাসিড জাতীয় ওষুধ দেখা গেছে যদি 3 মাস আগে থেকে দেওয়া হয় কনসিভ করার, তাহলে বাচ্চার নানান রকম সমস্যা, বিশেষ করে নিউরাল টিউব ডিফেক্ট বলে একটা খুব বড় সমস্যা আছে। তো সেইটা খুব রেয়ার কিন্তু হয়, ডায়াবেটিস এটা খুব বেশি। তো সেইটা আমি যদি প্রিভেন্ট করতে চাই তাহলে চান্স কমে যাবে যদি অনেকদিন আগে থেকে ফলিক অ্যাসিড খাওয়ানো হয়। তাহলে আগে তিনি ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন, এই প্রিপারেশন গুলো নেবেন। এবং আরো কথা আছে যে তার কোলেস্টেরল কন্ট্রোলে রাখা উচিত, তার ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখা উচিত, কারণ পরে মধ্যভাগে গিয়ে না এইগুলো খুব গন্ডগোল পাকাতে পারে। তাহলে আমাকে আগে থেকে ডায়াবেটিস কন্ট্রোল, আগে থেকে প্রেশার কন্ট্রোল, আগে থেকে কোলেস্টেরল কন্ট্রোল, ফলিক অ্যাসিড ঠিক মতো খেলাম কিনা, এন্ডোক্রিনোলজিস্ট বা ডায়াবেটোলজিস্টের সঙ্গে পরামর্শ, এবং গাইনোকোলজিস্টের কাছেও একবার গিয়ে দেখিয়ে নেওয়া যে আমি এবার প্ল্যান করছি, এইভাবে তার ঢোকা উচিত। এটা হচ্ছে প্রথম গ্রুপ। আর সেকেন্ড গ্রুপ হচ্ছে তিনি তো কিছু করার নেই, কারণ তিনি আগে ডায়াবেটিক ছিলেন না, এবার একটা নতুন উপদ্রব বা সমস্যা এসছে, তখন সেটাকে সেইভাবে আপনার ডায়াবেটোলজি যে পরামর্শ দেবে সেই মতো আপনি অগ্রসর হলে নিশ্চয়ই আপনার ভালো ফল হবে। আচ্ছা, যাদের এই মধ্যভাগ থেকে ডায়াবেটিস শুরু হয়েছে তাদের আফটার ডেলিভারি কি মানে ডায়াবেটিসটা চলে যাবে না ডায়াবেটিসটা কন্টিনিউ থেকে যায়? ঠিক, এখানে দুটো কথা আছে। এই মধ্যভাগ থেকে হওয়াটাকে আমরা যদি খুব লুজলি বলি, এটাকে আমরা আমাদের ভাষায় জিডিএম বলি, মানে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটিস। মানে তিনি আগে কোনো রকম এর ব্যাপারে ছিলেন না, ডায়াবেটিসটা পরে ধরা পড়েছে। এবার সেই ক্ষেত্রে দেখা যায় যে ইনসুলিন দেওয়া হলো, তারপরে যে সুগারটা কন্ট্রোল হলো, যেই বাচ্চাটা বেরিয়ে যাবে মানে ডেলিভারি হয়ে যাচ্ছে, তখন কিন্তু হুড় করে সুগার কমতে আরম্ভ করে। এবার অনেক পেশেন্ট আছে যারা পুরোপুরি তাদের সুগার কিছু মাস বা কিছু বছরের জন্য মিটে যাবে এবং তারা লাইফস্টাইলেই থাকতে পারবেন। কিছু আছেন যাদের কিন্তু ডায়াবেটিসটা একই রকম থাকবে, সেই সংখ্যাটা একটু কম। আর চিন্তার ব্যাপার হচ্ছে যাদের সুগারটা কমে গেল তারা ভাবলেন বাহ এই তো আমার ঝামেলা মিটে গেছে, তা কিন্তু পুরোপুরি নয়। কেন বলছি, এটা কন্টিনিউয়াস মনিটরিং লাগবে। দেখা গেছে যাদের ধরুন বাবা মা ডায়াবেটিক ছিলেন, তো তাদের তো একটা জেনেটিক ফ্যাক্টর রয়েছে। এবার তিনি জিডিএম এ ভুগেছেন, মানে আগে প্রেগনেন্সি হয়েছে, মধ্যপথে জেনেছে সুগার হয়েছে, তাকে ইনসুলিন দেওয়া হয়েছে, ডেলিভারি হয়েছে, সুগার কমে ঠিক হয়ে গেছে। উনি ভেবেছেন এটা আমার পিছন ছেড়ে গেছে, কিন্তু তা নয়। তাহলে এই সব পেশেন্টদেরকে টাইম টু টাইম একটু মনিটরিং করতে হবে, কারণ যে কোনো সময় চোরাপথে হানা দিতে পারে, মানে সুগার আবার ফেরত আসতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের এটা খেয়াল রাখতে হবে যে সুগারটা আবার বাড়লো কিনা। ধরুন অনেক ক্ষেত্রে 6 মাস, অনেক ক্ষেত্রে 3 মাস, অনেক ক্ষেত্রে 1 বছর পরে আমরা টেস্ট করি। আর কিছু ক্ষেত্রে হঠাৎ করে ওজন কমে গেল, শরীর খারাপ লাগছে, দুর্বল লাগছে, মানে ডায়াবেটিসের যে ফিচার্স গুলো নিয়ে অনেক সময় আসে, সেগুলো হওয়া মাত্র বলি আমরা যে রুটিন টেস্ট করে নেওয়ার জন্য। আচ্ছা স্যার, কোনো দর্শক বন্ধু বা পেশেন্ট আমাদের শরণার্থী এলে আপনার কাছে কিভাবে সাহায্য পেতে পারে? হ্যাঁ অবশ্যই, মানে আমরা তো কাজই হচ্ছে যে আমাদেরকে যে সায়েন্সটা আমরা শিখেছি সেই সায়েন্সটাকে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া। যেরকম এই আজকে আমরা এটা করলাম কেন, এটা তো একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, যে আমরা মানুষকে বোঝাতে পারবো যে কোন সময় আপনাকে সাবধান হতে হবে, কোন সময় কি ব্যবস্থা নিতে হবে। এবার ধরুন আনফরচুনেটলি দুর্ভাগ্যবশত এরকম সিচুয়েশন অ্যারাইজ করেছে, তাহলে সেক্ষেত্রে আমাকে করতে হবে কি, যে যে সঠিক পরীক্ষা ডাক্তারবাবু দিলেন সেইগুলো করে এসে যেরকম ভাবে ডায়াগনোসিস করা হলো, ট্রিটমেন্ট সেট আউট করে দেওয়া হলো, সেই জিনিসটা ফলো করলে সম্ভাবনা এটা প্রবল যে ভালো রেজাল্ট আসবে। হ্যাঁ, তবে অনেক সময় অনেক প্রবলেম, ধরুন অনেক দিনের ডায়াবেটিস আছে, অনেক সময় অনেক সমস্যা আসে, কিন্তু আপনি যদি প্রথম থেকে ব্যবস্থাটা নেন প্রেগনেন্সির অনেকটা আগে থেকে, তাহলে অবশ্যই চান্সটা বেশি, সায়েন্স যেটা বলে যে নর্মাল প্রেগনেন্সির চান্স অনেকটাই বেশি। আচ্ছা স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর করে আপনি বুঝিয়ে বললেন।